ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আর্থিক সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বকেয়া বেতন পরিশোধ, বোনাস, টিফিন ভাতা, চাকরিচ্যুত শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়া, পোশাক কারখানায় 50% পুরুষ নিয়োগ সহ কয়েকটি দাবিতে গাজীপুর, আশুলিয়া, সাভার সহ কয়েকটি এলাকায় শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল শতাধিক কারখানা, ব্যাপকভাবে ব্যাহত হয়েছে শিল্পের উৎপাদন। তবে সেনাবাহিনীর যৌথ অভিযান শুরুর পর পরিস্থিতি অনেকখানি উন্নতি হয়। তৃতীয় পক্ষের ইন্ধনে এসব বিক্ষোভ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে দাবি করে শ্রমিক সংগঠনগুলো বলছে, কারখানায় শ্রমিকদের কোনো দাবি থাকলে তা অভ্যন্তরীণভাবে যৌথ আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়। খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিশৃঙ্খলার কারণে ইতিমধ্যে বেশ কিছু রপ্তানি আদেশ বাতিল হয়ে ভারত, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী অন্য দেশে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তথ্য বলছে, দেশে প্রতি বছর 25 থেকে 30 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ উৎসাহিত করতে হলে তাদের আস্থা অর্জন করা প্রয়োজন। এর জন্য রাষ্ট্রীয় নীতি সহায়তা এবং সুযোগ সুবিধার পাশাপাশি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। সম্প্রতি দুর্বৃত্তদের দেয়া আগুন, ভাঙচুর এবং লুটপাটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেশ কিছু শিল্প কারখানা। কিছু কিছু কারখানা পুরো ছাই হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন সেসব কারখানার শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শিল্পের সুরক্ষা ও বিনিয়োগের পরিবেশ। আর এই বিষয় আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পিজিএমই এর পরিচালক শোভন ইসলাম, আইবি এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদাউনুল হক এবং ন্যূনতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিআইএফসি এর চেয়ারম্যান ইকতেদার আহমেদ। যাচ্ছে মূল আলোচনায়। জনাব শোভন ইসলাম, সম্প্রতি শিল্প কারখানাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, বিভিন্ন কারখানায় আগুন দিয়েছে, তারা আসলে কারা এবং এসব ঘটনার কি প্রভাব পড়েছে রপ্তানিমুখী শিল্প খাতে? আমি আরটিভি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের যে কারখানার যে রিসেন্ট যে শ্রমিক সমস্যা যেটাকে বলা হচ্ছে, আমরা কোনোভাবে এটাকে শ্রমিক সমস্যা বলতে পারি না। কারণ যে ধরনের দাবি আমরা পাচ্ছি কিংবা যে কারণে ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তা দেখলেই আপনি প্যাটার্নটা দেখলেই খুব ইজি। আমাদের শ্রমিকরা প্রতিদিন কাজে আসছে, কাজ করতে ফ্যাক্টরিতে ঢুকছে এবং হঠাৎ করে কিছু বাইরের লোক চাকরির জন্য এসেছেন বলে এবং ঢিলাঢিলি করছে, মানে পুরো বোঝাই যাচ্ছে উদ্দেশ্যমূলক। আপনি যদি এবং যেসব লোক গত কয়েকদিনে ধরা পড়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে যেসব লোক ধরা পড়েছে, তাদের মধ্যে আপনারা দেখবেন তারা অনেক লোক আছে কিশোর গ্যাং। 50-60% পিপল হল কিশোর গ্যাং, একেবারে কিশোর গ্যাং। কিছু লোক ধরা পড়েছে কয়েকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যারা কী কারণে এখানে এসছেন তার কোনো নাই, কোনো দরকার নেই, তাদের গার্মেন্টস সেক্টরে তাদের কাজ করারও কোনো অভিজ্ঞতার ব্যাপার নেই, তারা চাকরির সন্ধানে গার্মেন্টস সেক্টরে এসে দাঁড়িয়ে রয়েছেন। জুটের ব্যাপারটাকে এখান থেকে একটুখানি ডিফারেন্ট করে দেখতে চাই, কারণ 27 তারিখ থেকে আমাদের যে প্রবলেমটা শুরু হয়েছে, হয়তো জুটের ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে। এখানে অবশ্যই যখন একটি সরকার যখন অনেক দিন থাকার পরে সেটি যখন চলে যায়, তখন অবশ্যই সেখানে কিছু লোক জোর দখলের মতো কিছু হাত বদল হবে। কিন্তু সেই ঘটনাটি কিন্তু এই 27 তারিখ থেকে যে আমাদের চরম বিশৃঙ্খলা চলছে আমাদের ফ্যাক্টরিগুলোতে, সেটা থেকে আলাদা। এই 27 তারিখের যে ঘটনাগুলো ঘটছে, 27 তারিখ থেকে আজকে আমরা দাঁড়িয়ে আছি এইখানে, এই পর্যন্ত গার্মেন্টস সেক্টরে যে বিশৃঙ্খলাগুলো হয়েছে, এটি একেবারেই বহিরাগতের দ্বারা, এদের সাথে গার্মেন্টস শিল্পের কোনো সম্পর্ক নাই। একটি পরিকল্পিতভাবে সেক্টরটিকে ধ্বংসের একটা চেষ্টা চলছে। এবং আপনি যে কথাগুলো বললেন, কিছু অর্ডার বিদেশে চলে যাচ্ছে, আমরা কতবার বায়ারকে এক্সকিউজ দিব? দেখেন, আমাদের প্রথমে গেল হলো ছাত্র আন্দোলনের জন্য আমাদের প্রায় 10 দিন প্রোডাকশন নষ্ট হলো। বায়াররা বললো ঠিক আছে, আমরা মেনে নিলাম, তোমাদের এক্সটেনশন দিলাম। তারপরে আসলো হলো আপনার বন্যার জন্য 3-4 দিন গেল, সেটাও বায়ার বললো ঠিক আছে, আমরা এক্সটেনশন দিব। এখন যে আমাদের 10 দিনের অলমোস্ট প্রোডাকশন নষ্ট, বন্যার জন্য মনে হয় 8-10 দিন, বন্যার জন্য 8-10 দিন আমরা ফেস করেছি, একদম 4 দিন ব্লকেড। এবং তারপরে চিটাগাঙে যেখানে 7 ঘন্টা লাগে, সেখানে আমাদের 2 দিন লেগেছে। তো এগুলো বায়ার অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ বাংলাদেশের প্রতি বায়ারের কিন্তু প্রচুর সাপোর্ট রয়েছে এবং ডক্টর ইউনূসের প্রতি একটা স্পেশাল ব্র্যান্ডিং ইমেজ আমাদের এসছিল। কিন্তু এই ঘটনাগুলো, গত কয়েকদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো আমাদের সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে। আমাদের যে কোনোভাবেই হোক, আমাদের সেনাবাহিনী এবং সকল বাহিনীর সহযোগিতা এবং আমাদের সকল উপদেষ্টা এবং এখানে সবাইকে একসঙ্গে আসতে হবে, সাংবাদিক, আমাদের শিক্ষক, সবাইকে একসঙ্গে এসে গার্মেন্টস সেক্টরকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে, কারণ এখানে শ্রমিকের কোনো প্রবলেম নাই। এখানে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা দেখা, ডেফিনেটলি একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রিদাউনুল হক। জি, কর্মসংস্থান এবং অর্থনীতির গতি ঠিক রাখতে শিল্পের সুরক্ষা কতখানি জরুরি এবং বিনিয়োগের কেমন পরিবেশ থাকা দরকার বলে আপনি মনে করেন? খুবই বার্নিং ইস্যু। যেটা ভাই বলছিলেন সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখি যে কোনো ফ্যাক্টরির সাথে যেসব লেবার ইনভলভ থাকে,
অনেক সময় অনেক ফ্যাক্টরির মালিকরা কিন্তু কমিউনিটি ইনভলভমেন্টে খুব বেশি ইনভেস্ট করে না। তাতে যেটা হয়, হয়তো ফ্যাক্টরি ভালো চলে, ব্যবসা ভালো চলে, কিন্তু কমিউনিটি সে ফ্যাক্টরিকে ওন করতে চায় না। তো সেই ওনারশিপের জায়গাটা মিসিং ফ্যাক্টর যখন থাকে, তখন যখন কোনো ক্রাইসিস চলে আসে, তখন হয় কি প্রবলেমটা ডাবল হয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা দেখি যে কর্পোরেট অফিসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু লোকাল লোকজন নিয়ে কাজ করতে হয়। তখন অনেক ক্ষেত্রে আমরা সিএসআর অ্যাক্টিভিটিস আমরা তো মুখে বলি, করি না। আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের কথা মুখে বলি, করি না। এই না করার কাজগুলি একটা সময় হয় কি মানে পুরো কমিউনিটির সাথে সেই ব্যবসা বাণিজ্যটাকে বিচ্ছিন্ন করে ফেলে। আর থার্ডলি হচ্ছে যে দেখেন, এখন তো এটা ওপেন মার্কেট, মানে মনোপলি ব্যবসা বলে তো আর কিছু নাই। আজকে গার্মেন্টসের কথা বলেন, লেদারের কথা বলেন, সে এভরিওয়ার উই হ্যাভ আর কম্পিটিটার্স। আপনাকে দিনের পর দিন কতদিন আপনার বায়াররা আপনাকে ফেভার করবে বলেন? সে কম্পিউটারতে চলে যাবে, ভিয়েতনামে চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, শ্রীলঙ্কা চলে যাবে। সো আলটিমেটলি একটা ব্যবসার যদি আপনি সাস্টেনেবিলিটি মেনটেন করতে চান, আপনার কিন্তু দীর্ঘমেয়াদী পলিসি, একই সাথে অ্যাকর্ডিং টু দ্য পলিসি ওয়াইজ প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। থ্যাঙ্কফুলি আওয়ার চিফ অ্যাডভাইজার ইজ আ গ্লোবাল ব্র্যান্ড, মানে উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম অ্যাজ আওয়ার চিফ অ্যাডভাইজার। উনি আমাদের হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আওয়ার কান্ট্রি। কিন্তু ওনার জন্য হয়তো এই ফেভারটা আমরা পাচ্ছি, কিন্তু এই ফেভারটা কিন্তু সাস্টেনেবল করতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্য পলিসি অ্যান্ড দ্য প্রোটেকশন ম্যাটার বোথ। ধন্যবাদ আপনাকে। জনাব ইকতেদার আহমেদ, যেসব দাবিতে বিক্ষোভ হচ্ছে তা অভ্যন্তরীণভাবে মীমাংসার কিন্তু সুযোগ রয়েছে, জি, তারপরে কোনো বিশৃঙ্খলা হচ্ছে বলে আপনি মনে করেন? না দেখুন, এই যে আপনি গার্মেন্টস সেক্টর যেটা, এটা তো হচ্ছিল সরকার ঘোষিত একটা সেক্টর, এবং এই ধরনের 42টা বা 45টা সেক্টর আছে, এবং এই সকল সেক্টরের কিন্তু যে মজুরি যেটা, এটা হলো মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত হয়, এবং মজুরি বোর্ড যদি একবার মজুরি নির্ধারণ করে, তখন এটার কার্যকারিতা থাকে হলো 5 বছর। 5 বছর পরে আবার পুনর্মজুরি নির্ধারিত হয়। তো আমি নিজেও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান ছিলাম। এটা হচ্ছিল 2009-এ আমরা যখন 5ম ওয়েজ বোর্ড করি মজুরি বোর্ডের জন্য। এরপরে আরও 3টা ওয়েজ বোর্ড হয়েছে। এখন যদি শ্রমিকদের যদি কোনো দাবি থাকে, শ্রমিকদের মধ্যে যদি কোনো ধরনের অসন্তোষ থাকে, তাহলে এটার তো একটা ফোরাম আছে, তারা মজুরি বোর্ডের কাছে যাবে, মজুরি বোর্ডের মাধ্যমে তাদের মজুরি নির্ধারিত হবে। তো তারা এখানে তো রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নাই। যদি ধরেন একটা ফোরাম যেহেতু আছে এবং এটা হচ্ছিল সরকার ঘোষিত একটা সেক্টর, তাহলে হচ্ছিল এটা হচ্ছিল একটা আইনগত কাঠামোর মধ্যে দিয়ে কিন্তু তাদের হচ্ছিল মজুরি নির্ধারিত হয়, এবং সেখানে কিন্তু আইনে বলে দেওয়া আছে যে মজুরি নির্ধারণের সময় কী কী বিষয় মজুরি বোর্ড বিবেচনায় নেবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মজুরি বোর্ড যখন মজুরি নির্ধারণ করে, তখন কিন্তু তারা হচ্ছিল যে স্টেক হোল্ডার, যারা সকল স্টেক হোল্ডারের সাথে তারা মত বিনিময় করে, মানে মালিক সমিতি, তারপরে হচ্ছিল শ্রমিক সংগঠন, এরপরে ধরেন আপনার হচ্ছে হলো যে ট্রাইপারটাইট যেটা হয় আর কি। আর সেখানে তো যে মজুরি নির্ধারণকালীন সেখানে কিন্তু মালিকদের প্রতিনিধি থাকে, শ্রমিকদের প্রতিনিধি থাকে। তো এখানে কিন্তু এই যে মজুরিটা যে নির্ধারিত হয়, এটা হচ্ছে হলো যে আমি যখন ছিলাম, আমরা কিন্তু সবসময় সচেষ্ট ছিলাম যে ঐক্যমতের ভিত্তিতে যাতে মজুরি নির্ধারিত হয়, কোনো ধরনের ডিফারেন্স অফ ওপিনিয়ন যেন না হয় আর কি। তো পরবর্তীতে আমরা দেখেছি যে ঐক্যমতের ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে। তো এখন মজুরি বোর্ড একটা বিধিবদ্ধ সংস্থা, এবং এই বোর্ড কর্তৃক মজুরি নির্ধারণের পরে এটা আবার 5 বছর পরে পুনঃ মজুরি নির্ধারিত হবে। শ্রমিকদের তো রাস্তায় আন্দোলন করার তো কোনো মানে যৌক্তিক কারণ নাই। এখন শ্রমিকরা যে যারা যে রাস্তায় আন্দোলন করছে, আসলে কি এরা শ্রমিক নাকি পিছন থেকে অন্য কেউ ইন্ধন দিচ্ছে, সেটা আপনাকে চিন্তায় নিতে হবে বা বিবেচনা করতে হবে। জি জি জি। জনাব ইকতেদার আহমেদ, দেশে বিভিন্ন শিল্প কারখানায় যে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে, এসব শিল্প কারখানার উদ্যোক্তাদেরও অনেকেই কিন্তু পথে বসে গেছে। জি জি, এটা দেখুন, এই যে আপনি যেটা বললেন, এই যে শিল্প কারখানায় আগুন দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, এবং আমি মনে করি যে এটা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য একটা দুর্যোগ বয়ে নিয়ে আসবে। একটা শিল্প কারখানা গড়তে তো আপনার যথেষ্ট মেধা দরকার, যথেষ্ট শ্রম দরকার এবং বিনিয়োগ দরকার। এবং এখানে দেখা যাচ্ছে যে বিনিয়োগ যেটা এর হচ্ছিল যে যন্ত্রপাতি, ক্যাপিটাল মেশিনারি, এগুলো হচ্ছে বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। তো এখন ধরেন তারপরে হচ্ছিল এই যে একটা শিল্প কারখানা আপনি করলেন, এর মাধ্যমে তো একটা বড় ধরনের কর্মসংস্থান হচ্ছে। তো এটাকে যদি আপনি যে আগুন দিয়ে যদি পুড়িয়ে দেন, তাহলে তো দেখা যাচ্ছে যে শিল্পের ক্ষতি হচ্ছে, তারপরে হচ্ছিল কর্মসংস্থান যেটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে উৎপাদনে ফেরানো যায় কিভাবে? না, এগুলোকে উৎপাদনে ফেরাতে গেলে তো ধরেন আপনাকে হচ্ছে হলো যে মালিক, এখন মালিককে তো ডেকে নিয়ে আসতে হবে, মালিককে ডেকে নিয়ে আসতে হবে এবং তাকে ধরেন পুঁজির ব্যবস্থা করে দিতে হবে। এটা তো রাষ্ট্র তো এই দায়িত্বটা নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় যে আগুন দিচ্ছে বা বিভিন্ন বাড়িঘর যে লুটপাট হচ্ছে, যে এটা কিন্তু করছে হচ্ছে হলো একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। এটা এদের অধিকাংশের সাথেই কিন্তু রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নাই, এবং এরা রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও না। তো এই ব্যাপারে ধরেন পুলিশ তো দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল, ওই কারণে হয়তো সম্ভব হয়েছে। আমি আশা করি বা দেশবাসী আশা করে যে ভবিষ্যতে যে পুলিশ সক্রিয় হবে এবং সেনাবাহিনীও সক্রিয় হবে, এবং এগুলো যদি ওয়ান্স ফর অল যদি স্টপ যদি না হয়, তাহলে কিন্তু
আমাদের মানে ভবিষ্যৎ অন্ধকার এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। যে আশা এবং উদ্দেশ্য নিয়ে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে, এই বিপ্লবের আশা এবং উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। ধন্যবাদ আপনাকে জনাব শোভন ইসলাম। দেশে প্রতি বছর 25 থেকে 30 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে, একেবারে তরুণরা। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে ব্যাপক ভিত্তিক শিল্পায়নের কোনো বিকল্প নাই। এক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ দেশের উদ্যোক্তাদের মোকাবিলা করতে হচ্ছে? দেখুন, আমাদের একটি খাত হলো গার্মেন্টস শিল্প, এবং গার্মেন্টস শিল্প গত কয়েক বছর যাবৎ, স্পেশালি কোভিডের পর থেকে 22 থেকে 24 পর্যন্ত আমরা কিন্তু প্রতি বছর প্রচুর সংখ্যক জব অ্যাড করেছি, কারণ আমাদের রপ্তানি বেড়েছে এবং আমাদের গার্মেন্টস শিল্পে একটা টেকনোলজিক্যাল রেভলিউশন তৈরি, কারণ আমাদের কিন্তু এখানে আর আগের মতো নর্মাল ওয়েতে শুধুমাত্র কটনের কাপড় প্রোডাকশনের অবস্থান নাই। আমরা কিন্তু ডাইভার্সিফিকেশন করছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছি, আমাদের অটোমেশন হচ্ছে, হাই এন্ড গার্মেন্টস প্রোডাকশন করছি, এবং ট্রিমেন্ডাসলি আমাদের এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কান্ট্রি হয়ে গেছি। আমরা এনভায়রনমেন্টালি আমাদের দিকে মনোযোগ দিতে হচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর কথা এখন উন্নত বিশ্ব, আমাদের হেলথ এন্ড সেফটি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কমপ্লায়েন্স আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভে আমরা কিন্তু ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ আছে, আমরা কিন্তু সেটাতে করছি। গ্রিন ফ্যাক্টরি আমাদের 218টার বেশি, তা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট, এবং প্রথম 10টার মধ্যে আমরা 8টা। গ্রিন ফ্যাক্টরি বাদেও যে কার্বন এমিশনের যে আমাদের গোল আছে 2030-এর মধ্যে জিরো কার্বন এমিশন আমাদের যেতে হবে, সেদিকে কিন্তু আমরা প্রচুর টেকনোলজিক্যালি এদিকে আমরা ইনভেস্ট করছি। কাজে আমরা প্রচুর পরিমাণ জব অ্যাড করছি, শুধুমাত্র সুইং অপারেটরের ক্ষেত্রে না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমাদের অটোমেশনের জন্য যে জিনিসগুলো লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই জবগুলো কিন্তু আমাদের প্রচুরভাবে গার্মেন্টস সেক্টরে তৈরি হচ্ছে। কিন্তু আমাদের প্রতিবন্ধকতা যেটা, সেটা একটু 1 মিনিট যদি সময় দেন, আমরা কিন্তু প্রচুর হাই কস্ট অফ প্রিন্সিপালে আমরা মানি বড় করে আমরা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বানাই, এবং গার্মেন্টস ফ্যাক্টরির যে এক্সপ্যানশনগুলো আপনি প্রতি বছর দেখেছেন অলমোস্ট 10%। আমাদের যদিও স্ট্যাটিস্টিক্স দেয়ার আর লট অফ রং কোয়েশ্চেনেবল স্ট্যাটিস্টিক্স, বাট আমরা কিন্তু 10% গ্রোথ, 10-12% গ্রোথ আমাদের আছে। এইখানে আমাদের যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা আমাদের ব্যাংক বরোয়িং দিয়ে করতে হয়েছে। আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু আমরা তেমন কোনো সাহায্য পাইনি। একটি দেশ কোনোদিনও বড় হতে পারবে না শিল্পায়নে যদি একটা প্রপার ক্যাপিটাল মার্কেট না থাকে। সাম্প্রতিক ঘটনায় যাতে রপ্তানি আদেশ বাতিল হয়ে না যায়, অথবা যেসব রপ্তানি আদেশ বাতিল হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার উপায় কি? আমাদের রপ্তানি আদেশ কিন্তু আমাদের কোভিডের পরে আমাদের রপ্তানি আদেশ বেড়েছিল 2022 এবং 23 সালে আমাদের যখন রাশিয়া ইউক্রেন ওয়ার হলো, ওভারঅল গ্লোবাল ডিমান্ড কিন্তু কমে যায় এবং ইনভেন্টরি বেড়ে যায় ইন দ্য গার্মেন্টস ওভারঅল আরএমজি মার্কেটে। সেখানে আমরা রপ্তানি আদেশে কমতে দেখি, কিন্তু বাংলাদেশ বিকজ অফ দ্য ফেভার ডেস্টিনেশন, আমাদের অনেক দেশ থেকে, চায়না থেকে পার্টিকুলারলি প্রচুর অর্ডার বাংলাদেশে এসেছিল। কিন্তু রিসেন্টলি এই যে একের পর এক ঘটনা চলছে, সেই ঘটনাতে আমরা অত্যন্ত শঙ্কিত, কারণ কতদিন বায়ার এটাকে সাস্টেন করতে পারবো আমরা। বায়ারদের মেন্টালিটি, অনেক বায়াররা স্টিল ভেরি ইনভেস্টেড ইন বাংলাদেশ, তারা এখনও আমাদের মনে সাহস দিচ্ছে, কিন্তু কিছু কিছু বায়ার ক্ষেত্রে আমরা দেখছি যে দে আর ডাইভার্টিং টু অ্যানাদার কান্ট্রি। আমি তথ্য দিয়ে বলতে পারি যে আমাদের গত জাস্ট লাস্ট 1.5 মান্থ এবং রিসেন্টলি আরও চলে যাবে, আমাদের যে নেক্সট স্প্রিং সামারের অর্ডারগুলো আছে, স্প্রিংয়ের অর্ডার অলরেডি প্লেস হয়ে গেছে। যেগুলো চেস ছিল, আমাদের কিছু অর্ডার চেস অর্ডার আসে, প্রজেকশন হচ্ছে চেস অর্ডার আসে, সেই চেস অর্ডারগুলো অলরেডি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাতে অলরেডি প্লেস হচ্ছে। খুবই দুঃখজনক। তারপরে আমাদের ধরেন কিছু কিছু যে আমাদের শর্টকামিংস আছে, আমাদের লিড টাইম, এটা নিয়ে আমরা অনেক ভুগি। আর একটা জিনিস, রিসেন্টলি একটা সার্ভে হয়েছে একটি জার্নালে, সেখানে একটি বায়ার 4-5টি দেশকে একটি স্যাম্পল বানাতে দেয়। 4-5টি দেশের মধ্যে বাংলাদেশ আছে, কম্বোডিয়া আছে, ইন্ডিয়া ছিল, আর ভিয়েতনাম ছিল, পাকিস্তান ছিল। সবচেয়ে আগে কোন দেশটি কাপড়টি বানাতে পারে সেটি হলো কম্বোডিয়া। অ্যাবাউট 1 সপ্তাহের মধ্যে স্যাম্পলের তাদের রেডি। যখন বাংলাদেশে এসে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের স্যাম্পল, তখনও স্যাম্পলের কাপড় স্টিল ইন দ্য এয়ারপোর্ট। আমরা এখনও সেই কাপড়টিকে এয়ারপোর্ট থেকে রিলিজ করে ফ্যাক্টরিতে আনতে পারিনি। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমরা কিভাবে কম্পিট করবো এই মার্কেটে, কারণ বিকজ দিস মার্কেট ইজ অল অ্যাবাউট টাইম অ্যান্ড লিড টাইম। আমাদের লিড টাইমটা কিন্তু অত্যন্ত বাধাগ্রস্ত হয়, আমাদের ডিপসি পোর্ট নাই, আর ডিপসি পোর্ট থাকার আমাদের যে পোর্ট আছে সেই পোর্টেরও যথেষ্ট পরিমাণ এফিসিয়েন্ট না। তারপরে আমাদের এয়ারপোর্ট অ্যান্ড দ্য হোল কাস্টমস অ্যান্ড এই সিস্টেমটা ইজ জাস্ট ফুল অফ রেড টেপ, এবং এই পরিমাণ করাপশন এখানে হয়, সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রিদানুল হক। দেশে দীর্ঘদিন ধরে এই বিনিয়োগে একরকম খরাত দেখছি আমরা,
বিভিন্ন কারণও বলা হয়েছে, আপনার যে ডলার সংকট কিংবা মানে একটার পর একটা কোভিডের পর আপনার বিদ্যুৎ জ্বালানি সংকট, তারপর আপনার এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, একটার পর একটা তো আছে। তারপরে আমাদের দেশের মানুষ কিন্তু অকুতভাবে, আমাদের ব্যবসায়ীরা, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু তারা প্রচন্ডভাবে ভীষণ রকম আপনার পজিটিভ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ব্যাপক একটি শিল্পায়নে আসলে কি ধরনের উদ্যোগ এবং কি ধরনের সংস্কার প্রয়োজন, যে কথাটি উনি বললেন যে প্রতিটা জায়গায় বাধা, এয়ারপোর্টে বাধা, পোর্টে বাধা, যে সিস্টেমগুলো আমরা করে রেখেছি, মানে এগুলোর তো সংস্কার হওয়া দরকার। ভেরি মাচ অফকোর্স। মানে এখানে অনেকগুলি ডিমেনশন আছে। একটা যেমন ধরেন যদি বাইরে থেকে আসি, যেমন ধরেন বাংলাদেশের বাইরে যে হাই কমিশনসগুলো আছে, বাংলাদেশের দূতাবাসগুলো আছে, আমি খুব কনফিডেন্টলি বলতে পারছি না তারা আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং কত স্মার্টলি তারা করে, নাম্বার ওয়ান। এবং দেখেন আজকে আরএমজি সেক্টর কথা বাদে দিচ্ছি, ল্যাটিন আমেরিকা আমাদের জন্য নিউ মার্কেট, মিডল ইস্ট নিউ মার্কেট, সেখানে আমাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা, সেগুলো নতুন প্রোডাক্ট আরএমজি সেক্টর তো আছেই। সো আমাদের বাংলাদেশের বাইরে যে দূতাবাসগুলো আছে তারা আমাদের দেশের প্রোডাক্ট এবং আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্টগুলোকে কতটা স্মার্টলি ব্র্যান্ডিং করছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেখেন আমরা যতই প্রোডাক্ট তৈরি করি না কেন, আলটিমেটলি সার্ভিস সেক্টরে যদি আমরা স্মার্টলি কাস্টমার হ্যান্ডেল করতে না পারি, আলটিমেটলি আপনার প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল বি কোশ্চেনেবল। সার্ভিস সেক্টরকে যদি আমরা ট্রান্সপারেন্ট করতে না পারি, আমরা যদি এটাকে শালাইসে প্রসেস ড্রিভেন করতে না পারি, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যতই কষ্ট করেন এই কষ্টটা কিন্তু খুব আমাদের রিটার্ন দিবে না। আপনি তো সিম্পল চিন্তা করেন, বাংলাদেশে আজকে আমাদের যে কোনো ক্ষেত্রে, যে উনি বললেন যে হাই রেটে কাজ করতে, আমাদের ক্যাপেক্স যে কোনো দেশের থেকে বাংলাদেশে যে কোনো ফ্যাক্টরি এস্টাবলিশের কস্ট হাইয়েস্ট। হাউ ক্যান ইউ এফোর্ড ইট, নাম্বার ওয়ান। সেকেন্ডলি দেখেন ইউ আর পেইং প্রবলি 15-13% as a interest rate. In return you are not getting anything. Neither are getting electricity, gas, and you see the recent vandalism. আজকে আপনি লস অ্যাঞ্জেলেসে বসে দেখতে পারতেছেন কেরানীগঞ্জে কি হচ্ছে। সো থিংস আর ভেরি ট্রান্সপারেন্ট। মানে আমি তো কোনো কারণ দেখি না, আনলেস ইউ আর এনশিওরিং দ্য লোকাল সাপোর্ট সিস্টেম, সিকিউরিটি, অ্যান্ড হেই ইউ ক্যান টেল দেম যে ভাই তুমি আমার দেশে আসো, 10টা বছর আমরা এই পলিসিতে কাজ করব। দেখেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আজকে যেই ভদ্রলোক শিল্প মন্ত্রণালয়ে কাজ করছে, শিল্পনীতিতে কাজ করে মাঝখানে অর্ডার হয়ে গেলে সে তো চলে গেল শিক্ষা মন্ত্রণালয়। সো এই পলিসি মেকিং এর ক্ষেত্রে তো আমাদের এই দক্ষ লোকের, তাছাড়া যে ইনভেস্টর তাকে তো একটা ভিশন দিতে হবে যে আপনি এই নিয়মে কিংবা এই নীতিতে 10 বছর টানা কাজ করতে পারবেন, দেন হি উইল অ্যাবসলিউটলি। উনি বলুক আজকে শোভন ভাই বলুক ওনার যে ফ্যাক্টরি, ওনার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ওনাকে তো চিন্তা করতে হবে কত বছর ইনভেস্ট করলে আমি কতদিন পর আমার ব্রেক ইভেনটা ফিরে আসবে। আমি যদি অনেকে কনফিডেন্স দিতে না পারি, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইনভেস্টিং হিয়ার, নাম্বার ওয়ান। সেকেন্ডলি একটা লোক আর্জেন্টিনা থেকে আসলেতে সে ইনভেস্ট করবে, সে তো আসলেকে চিনে না, একটা আননোন এনভায়রনমেন্টে এসে তাকে তো আপনার 200% কনফিডেন্স দিতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই পকেটের পয়সা খরচ করে যে ব্যবসায়ী টাকা ইনভেস্ট করুক না কেন, হি উইল সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার টাকাটা কবে ফেরত আসবে। গুড গভর্নেন্স না থাকলে আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট অফ টকিং অ্যাবাউট অল দিস। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। জনাব ইকতেদার আহমেদ, দেশের ব্যাংকিং খাত থেকে 15,42,655 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর বড় অংশই দেশের শিল্প উদ্যোক্তারা নিয়েছেন। বিপুল পরিমাণ এই ঋণের বিপরীতে শিল্পায়ন সেভাবে হয়নি কেন, এত টাকাই বা গেল কোথায়, আমরা শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইকতেদার আহমেদ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে ব্যাংকিং খাত থেকে প্রায় 15.5 লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এবং যার বড় অংশই কিন্তু নিয়েছে ব্যবসায়ী উদ্যোক্তারা, এবং ঋণের বিপরীতে ইন্ডাস্ট্রি আমরা গড়ে উঠতে দেখিনি। এভাবে হলে তো আসলে মনে করেন কেউ জান দিয়ে দেবে আর কেউ নিয়ে চলে যাবে, তখন তো আসলে ইন্ডাস্ট্রি যে মানে যে পরিমাণ টাকা গেছে সে অনুযায়ী ইন্ডাস্ট্রি হয়নি। এটা তো বাস্তবতা। এখন দেখুন যে যারা ঋণ নিয়েছে এদের একটা অংশ কিন্তু এই যে এই ঋণের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে, এবং একটা প্রতিষ্ঠান আছে যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, ওদের তথ্য মতে বিগত এক যুগে বাংলাদেশ থেকে প্রায় 11 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ যারা পাচার করেছে তারা হচ্ছিল এই অর্থ দিয়ে কানাডায় এবং যুক্তরাষ্ট্রে এই সকল জায়গায় তারা হলো তাদের এই যে বাড়ি কিনেছে, তারপরে তাদের পরিবারকে সেখানে সেটেল করিয়েছে। এইভাবে একটা বড় অর্থ বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আর তাছাড়া যে বাংলাদেশে যে এই ধরেন এই যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, একদম এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, এখানে ঊর্ধ্বতন পদে যারা ছিলেন
বা নীতি নির্ধারণী পদে যারা ছিলেন এদের কিন্তু একটা বড় অংশই কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এবং এরা তাদের হোল পিরিয়ডে ব্যাপক দুর্নীতি করেছে। এরাও কিন্তু তাদের এই যে দুর্নীতিলব্ধ অর্থ দেশে রাখে নাই, বিদেশে নিয়ে গিয়েছে। তো এতে করে দেখা যাচ্ছে যে এই যে দুইভাবে, একটা হচ্ছিল যে এই যে ব্যাংক থেকে যেই অর্থটা ঋণ হিসাবে বেরিয়ে গেছে, এখন দেখবেন যে আপনি যে ঋণটা যে মঞ্জুর করা হয়েছে, আপনি এখানে কিন্তু একটা নেক্সাস, ব্যাংকে আপনি দেখবেন ব্যাংকের হচ্ছে মালিককে, ব্যাংকের হচ্ছে হলো ধরেন আপনার হচ্ছে হলো ওরা তো হচ্ছে হলো যে এই যে স্পন্সর ডিরেক্টর বা ব্যাংকের যে পরবর্তীতে যারা ডিরেক্টর হয়েছে এরা হচ্ছিল পেইড আপ ক্যাপিটালের 30%। এখন একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ধরেন 400 কোটি থেকে 1000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, আর অথচ ব্যাংকের টোটাল ডিপোজিট হচ্ছে হলো 1.5 থেকে 2 লক্ষ হাজার কোটি টাকা। তাহলে ব্যাংকের মালিক তো হচ্ছিল ডিপোজিটররা, অ্যান্ড ব্যাংক শুড বি কন্ট্রোল বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি ডিপোজিটর্স। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ব্যাংক কন্ট্রোল করবে। এখন ব্যাংক কন্ট্রোল করতেছে কে? ব্যাংক কন্ট্রোল করতেছে হচ্ছিল এই যে সো কল্ড স্পন্সর ডিরেক্টর, এবং তারা কিন্তু এমডি হিসাবে এমন একজনকে নিয়ে আসে হু ইজ পার্টনার অফ দেয়ার করাপশন, এবং এই যে এমডি আর কি। তো এখন দেখা যাচ্ছে যে এই যে এই বিগত বছরগুলোতে যে ব্যাংক যে ঋণ দিয়েছে এবং এখন যে ঋণগুলো খেলাপি হয়ে গেছে বা যে ঋণ আদায়ের সম্ভাবনা নাই, আমি কিছুদিন আগেও আরেকটা টকশোতে বলেছি যে এই মামলা যেগুলো হবে, মামলাতে অবশ্যই কিন্তু এই এমডিদেরকে কিন্তু এই মামলায় সম্পৃক্ত করতে হবে এই যে ব্যাংকের ডিরেক্টরদের সাথে। আর প্রত্যেক ব্যাংকের আপনার পরিচালনা ধরেন যদি 12 জন ডিরেক্টর থাকে, 8 জন হবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর 4 জন হবে হচ্ছে হলো আপনার এই যে স্পন্সর ডিরেক্টর। এটা যদি করতে পারেন তাহলে আপনার ব্যাংকের শৃঙ্খলা ফিরে আসবে। এখন দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যাদেরকে নিয়োগ দেওয়া হয় ওটাও কিন্তু হচ্ছে হলো যে স্পন্সর ডিরেক্টর যারা, তারাই কিন্তু সিদ্ধান্ত নেয় যে হুইল বি দি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তো এর থেকে নিজেরাই যদি সব সিদ্ধান্ত নেয়, নিজেরাই যদি সবকিছু আপনার চেক এন্ড ব্যালেন্স থাকে না, এ থেকে যদি আপনার যদি পরিত্রাণ বা নিষ্কৃতি যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে ফিনান্সিয়াল সেক্টর যেটা, সেখানে কিন্তু কখনো শৃঙ্খলা আসবে না। আর ক্যাপিটাল মার্কেটে আমি মনে করি আর কি যে বাংলাদেশের যোগ্য লোকের কিন্তু অভাব নাই। কিন্তু ক্যাপিটাল মার্কেটে আপনি হচ্ছে হলো ভালো এবং যোগ্য লোক দিয়ে যদি ক্যাপিটাল মার্কেটে যদি দিতে পারেন তাহলে কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এখন যাদেরকে দেওয়া হয়েছে আপনি তাদেরকে অবজার্ভ করেন, এরা যদি ব্যর্থ হয় তাহলে আপনারা ভালো লোক নিয়ে আসেন, ভালো লোক নিয়ে এসে তাহলে যাদেরকে দিলে হচ্ছে হলো পিপলের অ্যাসপিরেশন যেটা, বা ক্যাপিটাল মার্কেট অন্যান্য দেশে যেভাবে দেশের অর্থনীতিকে বেগবান করে সেটা যদি করতে যদি না পারে তাহলে ধরেন এটাও কিন্তু এই যে ক্যাপিটাল মার্কেটও কিন্তু আমাদের ফেল করবে। জি, ধন্যবাদ জনাব শোভন ইসলাম। দেশের সত্যিকারের শিল্পায়ন উৎসাহিত করতে স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে অন্তর্বর্তী সরকারের আসলে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের একটি কম্বাইন্ড টাস্ক ফোর্স দরকার। আপনি আমাদেরকে একটি কম্বাইন্ড টাস্ক ফোর্স করে দেন যেখানে বসে আমরা অনেকগুলো জিনিস সিদ্ধান্ত নিব। এখানে ব্যাংকিং সেক্টর ইনভলভ, এখানে ফাইন্যান্স ইনভলভ, এখানে কমার্স মিনিস্ট্রি ইনভলভ এবং এখানে এনবিআর ইনভলভ। এই সব কাজেই কিন্তু আমাদের একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করতে গেলে কিংবা যে কোনো বিজনেস করতে গেলে একটা নীতিগত সহায়তার প্রয়োজন। সেই জন্য আমাদের একটা টাস্ক ফোর্স করে দেন, সেই টাস্ক ফোর্স থেকে আমরা লং টার্ম একটা প্ল্যান করি। লং টার্ম মানে আফটার 3 ইয়ার্স এই যেগুলো ইমপ্লিমেন্ট হবে, 2 to 3 ইয়ার্স পরে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। আর শর্ট টার্মে তো আমাদের কিছু বার্নিং প্রবলেম আছে, সেগুলো আমাদের ইমিডিয়েটলি সলভ করতে হবে। সেই বার্নিং প্রবলেম আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে। সেজন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা ভারপ্রাপ্ত উপদেষ্টা আছে তাদের সঙ্গে কথা বলছি। আমাদের এনবিআর এর প্রবলেম সলভ করতে হবে। আমরা দেখেছি এনবিআর এ নতুন একজন নিয়োগ প্রাপ্ত হয়েছেন, এনবিআর এর বোর্ডেও কিছু চেঞ্জ আসছে, কাস্টমসে কিছু চেঞ্জ আসছে, সো অফকোর্স এখানে চেঞ্জ হবে। আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক যে আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি সেটি আমাদের জন্য একটি বড় সমস্যা বলে আমরা মনে করি। আমাদের ঠিক টাইম মতো আমরা ডলার পাচ্ছি না, ঠিক টাইম মতো এলসি করতে পারছি না। আমাদের যে ক্লিয়ার পিকচার, আমরা কিন্তু সত্যিকারের পরিসংখ্যান আমরা জানি না। তো আমরা একটা বিজনেসম্যান হয়ে আমরা কিভাবে ডিসিশন মেকিং করব যদি আমরা সত্যিকারের পরিসংখ্যান না জানতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের অর্থনৈতিক রিয়াল পিকচারটা হয়তো আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো এবং এই অর্থনৈতিক সমস্যা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো। আমাদের কিন্তু এনাফ রেজিলিয়েন্সি আছে যে আমাদের এক্সপোর্ট সেক্টর ইজ স্ট্রং এনাফ। আমাদেরকে যদি একটু ল অ্যান্ড অর্ডার ঠিক করে দেওয়া যায়, আমাদের ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, আমরা যদি ঠিক মতো কারখানা চালাতে পারি, উই উইল টার্ন দিস থিং অ্যারাউন্ড। আমরা কিন্তু মাসে $5 বিলিয়ন এক্সপোর্ট করার সক্ষমতা রাখি। প্রমাণ তো কোভিডের সময় আমরা যেভাবে সামনে নিয়েছি, উদাহরণ তো আছে। এক্স্যাক্টলি। তারপরে আমাদের রেমিটেন্স আসবে এবং আমরা কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এবং আমাদের যে পরিমাণ লুট হয়েছে সব জায়গা থেকে, ব্যাংক থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে, আমাদের বিদ্যুৎ খাত থেকে, জ্বালানি খাত থেকে, পুরো যে লিউটটা হয়েছে, এইটা যদি বন্ধ করা যায়, এই লিকেজগুলো যদি বন্ধ করা যায়, তাহলে শর্ট টার্মে কিন্তু আমরা খুব একটা বেগ পাবো না, আমরা শর্ট টার্মে ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু এটার জন্য আমাদের উইল পাওয়ার দরকার, এটার জন্য আমাদের সৎভাবে এগিয়ে যেতে হবে। আমাদের স্থিতিশীলতা দরকার, নিরাপত্তা দরকার। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রিদওয়ানুল হক। আমাদের রপ্তানিমুখী শিল্প খাতে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষ
জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে, এটা আজকে থেকে না, দীর্ঘদিন ধরে দেখে এসেছি। এবং আমরা কিন্তু অনেক টাকা দিয়ে বিদেশ থেকে আমাদের বিভিন্ন এক্সপার্টদের নিয়ে আসতে বাধ্য হচ্ছি, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বিভিন্ন দেশে, টার্কি, আপনার ইটালি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি। কিন্তু এই ঘাটতি পূরণ একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে রিলেশনশিপ থাকা দরকার, কর্মমুখী শিক্ষার দরকার, সেটা কিন্তু দেখছি না। সংকটটা কোথায়, করণীয়? ওকে, আমার মনে হয় শোভন ভাই খুব ভালো বলবেন। সেটা হচ্ছে যে আমাদের প্রায় 7 থেকে $7.5 বিলিয়ন দেশে বাইরে চলে যায় এই মিড লেভেল এমপ্লয়মেন্ট ক্রাইসিস। অথচ আমাদের কত লোক মিডল ইস্টে, এক্স্যাক্টলি 7.5 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়। এটা হচ্ছে আমাদের মানে প্রপার চ্যানেলে যায়, ইনপ্রপার চ্যানেলের কথা আমি বলতেই পারবো না। আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে অর্ধসত্য কথা মিথ্যার থেকে আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে আমাদের কাছে কোনো সেক্টরের কোনো অথেন্টিক ডেটা নাই। এখন আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ, আমি প্রবলেম বলবো না, চ্যালেঞ্জ বলবো। নাম্বার 1 হচ্ছে যে কোন কোন সেক্টরে আমাদের আগামী 10 বছরে জনসম্পদ দরকার, সেটা আমরা জানি না। আমাদের ম্যান পাওয়ার অডিট আমরা করতে পারিনি। ধরেন আমরা তো জানি না, হয়তো আগামী 6 বছর পরে আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি তো আরও বড় হবে, আমরা তো জানি না, হয়তো জানি হয়তো জানি না। সো এই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে দেশের বাইরে থেকে যেসব এমপ্লয়ার আমরা দেশে আনি, সেগুলির জন্য যে স্কিলগুলি তারা নিয়ে, সেগুলিকে এতটাই স্কাইরকেটিং স্কিল যেগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারি না, সেটা অবশ্যই না। আমাদের মনে হয় সবচেয়ে বড় যেটা মিসিং ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের ইনক্লুসিভনেস। আমাদের সরকারি নীতি নির্ধারক পলিসি যারা করেন, সরকারের কাজ পলিসি করা। দেখেন, সরকার কখনো গুড বিজনেস এন্টিটি হতে পারে না। প্রাইভেট সেক্টরের কাজ ইনভেস্ট করা, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণা করে, রিসার্চ করে নলেজ ক্রিয়েট করা। এখন এই ইন্ডাস্ট্রি, একাডেমি একই সাথে যদি পলিসি মেকারদের একটা ইনক্লুসিভনেস হয়, তাহলে এই পলিসিগুলি সাস্টেনেবল হয়। এখন আলটিমেটলি আমরা তো আজকে R&D নিয়ে কথা বলতেছি, নিয়ে নো 5 বছর পর হয়তো আমরা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হবে, 10 বছর পর হয়তো আমাদেরকে হয়তো বাইসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হবে। তো সেই জায়গাগুলিতে আমাদের যে স্কিল ম্যান পাওয়ার দরকার, প্রথম কথা আমরা সেটা অডিট করেছি কিনা, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যেখান থেকে আমরা আনছি, যে স্কিলগুলির জন্য আমরা আনছি কান্ট্রি ABC থেকে, সেই স্কিলগুলি এখানে আমরা কেন তৈরি করতে পারছি না। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যে এখন যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করে যে হ্যাঁ আমরা 10 বছরে বাংলাদেশকে এগিয়ে দেখতে চাই, সরকার আমাদের পলিসি মেকিং হেল্প করে, তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা কাজ করি, আমরা রিসার্চ করে এই ট্রেনিং মডিউলগুলি তৈরি করে এই ফরেন কারেন্সিগুলি সেভ করতে পারি। অ্যাট লাস্ট পার্টনার তাহলে সেটা হচ্ছে নিজের দেশের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে, আপনার সমস্যাকেও সলভ করে দিয়ে যাবে না। থ্যাংক ইউ। এখানে আমি একটু অ্যাড করতে পারি। দেখুন, গার্মেন্ট সেক্টরে আমরা প্রচুর পরিমাণ বিদেশি লোক আনি। এটার কারণ হলো আমরা কিন্তু নিজের দেশে যে তৈরি করতে পারবো না এমন না, কিন্তু আমাদের এই মুহূর্তে কিছু অভাব রয়েছে। আমাদের যে কমিউনিকেশন স্কিলটা দরকার, বায়ার ফেসিং নেগোসিয়েশন স্কিল, সেটা কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটি তৈরি করছে না। এটা শুধু আমরা সবাই দায়ী। আমরা কি আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করছি না। আবার আমাদের আর একটা জিনিস আছে, হলো বেসিক্স ফান্ডামেন্টালস। আমরা যখন একটি ফ্রেশার কলেজ গ্র্যাজুয়েটকে চাকরি দিচ্ছি, বেসিক কিছু জিনিস তাদের ভেরি উইক। তাদের আমাদের বলতে হবে না সবাইকে ইংরাজি বলতে হবে, কিন্তু তাদের যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্কিল, তাদের থিঙ্কিং স্কিল, এগুলো উইক। কেন? আমরা শিক্ষাতে কত ইনভেস্ট করেছি আজকে স্বাধীনতার পর থেকে, সেটা আমাদের কিন্তু একটু ঘুরে দেখতে হবে। উই ডিড নট। প্রাইমারি শিক্ষাতে, জুনিয়র শিক্ষাতে, ইটস এ লং প্রসেস। এই যে আপনাদের যে চাহিদা, আপনাদের যে ইন্ডাস্ট্রির চাহিদা, আপনাদের ভবিষ্যতের যে প্ল্যান কিংবা ফিউচারে কি করতে হবে, সেই তার জন্য যে ধরনের জনবল দরকার, কর্মমুখী যে শিক্ষাটা প্রয়োজন, যে ধরনের স্কিল প্রয়োজন, সেটা কি আপনি একাডেমিয়ার সাথে কিংবা ইউনিভার্সিটিগুলোর সাথে শেয়ার করছেন? আমি তো ব্লেম নিয়েছি, আমরা এটা করি নাই ঠিক মতো, কারণ আমাদেরও একটা চেঞ্জিং গ্রাউন্ড ছিল। আমরা কিন্তু এটাও ইন্ডাস্ট্রিতে আমরা 40 বছর, কিন্তু আমাদের কিন্তু ধাপে ধাপে আমরা এটাকে একটা ম্যাচিউরিটি লেভেলে এসেছি, এবং হঠাৎ করেই আমরা খুব বেশি ম্যাচিউরিটি লেভেলে চলে এসেছি। কিন্তু এইখানে এখন আমাদের খুবই দরকার হয়েছে যে আমরা এটি করছি, আমরা যেটা করছি না এখন আমরা শুরু করেছি। আমাদের কতজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের কতজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের কি স্কিলগুলো অভাব, সেগুলো কিন্তু আমরা শুধু বিজিএমই ফ্যাশন টেকনোলজি, ইউনিভার্সিটি ফ্যাশন টেকনোলজি হবে না, এটা আমাদেরকে স্প্রেড করতে হবে সব জায়গায়। আমরা এটি করছি এবং আমি অ্যাকসেপ্ট করছি, দায়িত্ব নিয়ে অ্যাকসেপ্ট করছি, না আমরা এখানে ভুল, আমরা একাডেমির সাথে আপনাদের আমাদের গড়ে তুলতে হবে, একাডেমির সাথে আমাদের গড়ে তুলতে হবে, আমরা চেষ্টা করছি। এবং আমাদের আরেক দায়িত্বটাকে নিতে পারে, এটির দায়িত্ব অবশ্যই আমাদের এই টাস্ক ফোর্সের মধ্যে সবাইকে নিতে হবে। কিন্তু এখানে আরেকটি সমস্যার কথা আমি বলি, উনি একজন শিক্ষক, আমার শিক্ষকরা আছে এখানে বসে, আমাদের কিন্তু ছাত্ররা যেরকম আনস্কিলড, আমাদের কিন্তু শিক্ষকেও প্রপার ট্রেনিং দেওয়া যে শিক্ষক, সেটি কিন্তু আমাদের নাই। আমরা যখন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কিংবা শান্তা মিডিয়া ফ্যাশন টেকনোলজি যাই, আমাদের ওখানে দেখি যে শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু নট প্রপারলি স্কিলড, তারাও সেই কন্টেন্টটা পায় নাই। কিংবা কাউকে পিএইচডি করতে নর্থ ক্যারোলাইনার বেস্ট ইউনিভার্সিটি আছে টেক্সটাইলে, তাকে কাউকে নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি করে এখানে নিয়ে আসা হয় নাই। সো দোজ আর দ্য থিংস আমাদের কিন্তু পে অ্যাটেনশন করতে হবে। যদি আমাকে অ্যালাউ করা ফর 30 সেকেন্ডস, আমাদের এখন হাই টাইম দয়া করে অল্টারনেটিভ ক্যারিয়ারগুলি নিয়ে আমাদের ভাবতে হবে। সো কল ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, প্রফেসর,
ইনাফ ইজ ইনাফ। Absolutely. দেখেন শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, প্রায় 2200 কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রায় 26 থেকে 27 লক্ষ ছেলে মেয়ে এখানে পড়ালেখা করে। এদেরকে জাস্ট আপনি একটু ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজটা শেখান না, শুধু অ্যারাবিক শেখান না, দেখেন দে উইল আর্ন হেল লট অফ মানি ফর ইউর কান্ট্রি। দয়া করে আমরা এইসব সোকল প্রফেশন থেকে সরে আসি। ইট ইজ এ হাই টাইম ফর ক্রিয়েটিং আ অল্টারনেটিভ ক্যারিয়ার। আর আমাদের প্যারেন্টসদের কথা বলতে হয়, আল্লাহর ওয়াস্তে আমি বলবো আমাদের বাবা আমাদের একটু মাথায় নিতে হবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার দয়া করে না। ইনাফ ইজ ইনাফ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব ইকতেদার আহমেদ, ব্যবসায়ী উদ্যোক্তারা এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন, তাদের স্বস্তি কি বা আস্থা ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ শুনে আমাদের শেষ করুন। এখন তাদের স্বস্তি ফিরিয়ে আনতে হলে তাদের তো নিরাপত্তা যেটা সেটা হচ্ছিল সর্বাগ্রে, এটা রাষ্ট্রের দায়িত্ব যে তাকে নিরাপত্তা দিতে হবে এবং উনি যে বিনিয়োগ করবেন এই বিনিয়োগটা যেন নিশ্চিত হয়, সেটা তো তাকে সেই মানে অ্যাটমসফিয়ার বা সেই সুযোগ তো তাকে তো দিতে হবে। তো এটা ধরেন এই যে এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে। আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এখানে যে আপনারা বলছেন যে আমাদের যে গার্মেন্টসের যে প্রচুর বিদেশি, বিশেষ করে শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান যে কাজ করছে, যে তো আমি তো ওয়েস্ট বোর্ডে ছিলাম এবং আমি বেশ কিছু পোশাক মালিকের সঙ্গে কথা বলেছি এবং কিছু আমি নাম বলতে চাচ্ছি না, যে কিছু পোশাক মালিক আছে তারা এটা গর্ববোধ করতেন যে আমার কারখানায় ইন্ডিয়ান আছে, আমার কারখানায় হচ্ছিল শ্রীলঙ্কান আছে। অথচ আপনি দেখেন এই যে জাপানের হোল ইকোনমিটাই কিন্তু হচ্ছে হলো ওরা যে ইকোনমিটাকে ডেভেলপ করেছে যে হিউম্যান রিসোর্সেস ডেভেলপ করে, এবং ইট ইজ দি অনলি কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড যে হিউম্যান রিসোর্সেস ডেভেলপ করে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড ছিল, এখন থার্ড হয়ে গিয়েছে আর কি। তো আমাদের বাংলাদেশে তো ওই সুযোগ তো আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি তো বলি যে আমি 6 মাস জাপানে ছিলাম এবং সেখানে যখন আমাদের ওরিয়েন্টেশন হয় ওরা বলে যে একটা দেশের লিডারশিপের মধ্যে যদি ইফ দেয়ার আর কম্বিনেশন অফ 4 কোয়ালিটিস ইন এ লিডারশিপ, অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম, তাহলে ওই লিডার একটা শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে একটা দেশকে একটা কমেন্ডেবল স্টেজে নিয়ে যেতে পারে। এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশেও দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু ওই ধরনের লিডার পাই নাই। এখন যিনি আমাদের উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আছে, তাকে আপনারা সুযোগ দিন। এবং ওনারা সবাই বলেছে উনি তো বাংলাদেশের জন্য মানে বিদেশে দেখেন যেটা আমাদের রাজনৈতিক দলটা করতে পারে না, ওনার এক টেলিফোনেই দেখা গেল যে 57 জন যে মুক্ত করে নিয়ে এটা। এখন ধরেন বাংলাদেশের এখন যে বৈদেশিক মুদ্রা সংকট, সব সংকটই কিন্তু মোকাবেলা করা সম্ভব। অতীতের সরকার যারা ছিল ওনাকে তো সরকারে আনা দরকার ছিল না, ওনাকে কিন্তু আমরা কিন্তু সামনে দিয়ে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ইকোনমিকে কিন্তু আমরা একটা মানে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু দেখা গেল যে এই ধরনের একটা মানে উচ্চমানের ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যার ছিল সারা পৃথিবীব্যাপী যার হলে গ্রহণযোগ্যতা, তাকে কিন্তু আমরা কিন্তু এই যে কাজে লাগাই না, বরং আরো তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে আরো দেশের কাছে আরো একটা খারাপ ভাবমূর্তি তুলে দিয়েছে। জি, আমাদের আলোচনা শেষ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, আমদানি নির্ভরতা কমাতে হলে, অভ্যন্তরীণ পণ্য চাহিদা পূরণ করতে হলে এবং সর্বোপরি দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হলে ব্যাপক ভিত্তিক শিল্পায়ন করতেই হবে। এক্ষেত্রে নীতি সহায়তার ঘাটতি, গভীর সমুদ্র বন্দরের অভাব, এয়ারপোর্ট সহ বিভিন্ন বন্দরের অব্যবস্থাপনা, লাল ফিতার দৌরাত্ম্য, বিদ্যুৎ জ্বালানির সংকট সহ যে প্রতিবন্ধকতাগুলো আছে তা দ্রুত দূর করার পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগে গতি আনতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষ বিডা তৈরি করা হয়েছিল। কেন এই বিডা ব্যর্থ হলো তা খতিয়ে দেখতে হবে, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে, বিনিয়োগ প্রক্রিয়া এবং পুরো ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে। দেশের শিল্প কারখানার সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে বিশেষ কৌশল গ্রহণ করতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে উৎপাদনে ফেরাতে সরকারিভাবে সহযোগিতা করতে হবে। সবাইকে বুঝতে হবে শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হলে বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে যায়, কর্মসংস্থান সংকুচিত হয়ে যায়। সুতরাং শিল্পের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এমন পরামর্শগুলো উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।